লিলি থতমত খেয়ে ভয়ার্ত চোখে গেটের দিকে তাকালো। অন্ধকারে নিমজ্জিত আশপাশটায় ভালো করে চোখ বুলিয়ে বুলিয়ে লিলি বুকে এক তলা থুতু ছিটিয়ে শুকনো ঢোক গিলে বলল, গেটটা হঠাৎ নড়লো কেন? আমার আশেপাশে ভূত নেই তো? শুকনো ঢোক গিলে লিলি কফির মগটা হাতে নিয়ে শাড়ির কুচি সামলে ধরে ভো দৌড়ে ছাদের গেট থেকে প্রস্থান নিল। দোতলার সিঁড়িতে দাঁড়িয়ে লিলি উকি মেরে চোখের প্রবল কৌতূহল নিয়ে ছাদের গেটের দিকে তাকিয়ে আছে। ভয়ে তার হাত পা কাঁপছে, তবে কৌতূহল যেন কিছুতেই হ্রাস পাচ্ছে না, উল্টো ক্রমবর্ধমান হারে বাড়ছে। লিলির দু কদম পেছনে দাঁড়িয়ে ববি নিঃশব্দে হাসছে। লিলির এমন শিশুসুলভ কার্যকলাপ দেখে ববির রীতিমতো মনে মনে অট্ট হাসিতে ফেটে পড়ছে। হাসিটাকে কোনো রকমের সামলে ববি গম্ভীর ভাব নিয়ে ঠিক লিলির পেছনটায় এক আঙুল ব্যবধানে দাঁড়িয়ে উচ্চস্বরে বলল, এই তুমি এখানে কি করছো? লিলি পেছনে না তাকিয়ে চোখ দুটো প্রকাণ্ড করে ঝরে চিৎকার দিয়ে মুখটাকে হা করে একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ভয়ে শুধু তার বুকটা ধড়ফড় করে কাঁপছে। ববির আকস্মিক আওয়াজটা লিলি ঠিকভাবে নিতে পারেনি। ভয়ের উপর ঊর্ধ্বকম ভয় পেয়েছে, তাই এই দুই ভয় মিলিয়ে একলো ফোবিয়া হয়ে গেছে, যা মস্তিষ্ককে রিজার্ভ করে রেখেছে, মনস্তাত্ত্বিক সাড়া বা উদ্দীপনা থেকে বিরত রেখেছে। কফির মগটা এতক্ষণে ফ্লোরে ছিটকে পড়ে দু টুকরো হয়ে গেছে। লিলির দমফাটা চিৎকারে প্লাস কাঁচ ভাঙার আওয়াজে দু তলার স্টাডি রুম থেকে খায়রুল আহমেদ পেরেশান হয়ে দৌড়ে এলেন সিঁড়ির কাছটায়। ববি এতক্ষণে বেশ উদ্বিগ্ন হয়ে লিলির মুখোমুখি দাঁড়িয়ে লিলির গালে চাপড় মারছে আর বলছে, কি হয়েছে লিলি, এভাবে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছো কেন? লিলি পলকহীন দৃষ্টিতে চোখ দুটো প্রকাণ্ড অবস্থায় রেখে হুট করে সেন্সলেস হয়ে ববির বুকে লুটিয়ে পড়ল। ববি আতঙ্কগ্রস্ত হয়ে লিলির দিকে তাকিয়ে বেশ চেঁচিয়ে বলল, লিলি। খায়রুল আহমেদ হম্বিতম্বি হয়ে ববি এবং লিলিকে ওই অবস্থায় দেখে পেছন থেকে ববির উদ্দেশ্যে উচ্চস্বরে বললেন, কি হয়েছে ববি? তোমরা এভাবে চেঁচাচ্ছ কেন? ববি কাঁপা কাঁপা স্বরে খায়রুল আহমেদকে উদ্দেশ্য করে উঁচু আওয়াজে বলল, মামু, লিলি ভয় সেন্সলেস হয়ে গেছে। আজব, মেয়েটা সেন্সলেস হয়ে গেছে অথচ এখনো মেয়েটাকে নিয়ে এখানেই দাঁড়িয়ে আছো? উপস্থিত বুদ্ধি কি মোটেও নেই? খায়রুল আহমেদ দম নিয়ে আবার বললেন, মেয়েটাকে রুমে নিয়ে এসো, কুইকলি। ববি তাড়াহুড়ো করে লিলিকে পাছা কোলে তুলে খায়রুল আহমেদের স্টাডি রুমটায় ঢুকে পড়ল। বড় সোফাটায় লিলিকে লম্বা করে শুয়ে ববি খায়রুল আহমেদের হাত থেকে পানির পটটা হাতে নিয়ে লিলির চোখে মুখে পানি ছিটকাতে লাগলো। বেশ কয়েকবার পানি ছিটকানোর পর লিলি পিট পিট করে চোখ মেলে তাকালো। ববিকে মুখোমুখি দেখা মাত্রই লিলি খুব ক্ষিপ্ত হয়ে ববির শার্টের কলার চেপে ধরে বলল, আপনার জন্য আমি ভয় পেয়ে গেছিলাম, বুঝেছেন? কি দরকার ছিল ওইভাবে পেছন থেকে ষাঁড়ের মতো চিৎকার করার? দেখছিলেন না আমি আগে থেকেই ভয় পাচ্ছিলাম? ছাদের দরজাটা আপনা আপনি নড়ছিল। ববি চোখ লাল করে আর চোখে লিলিকে ইশারা করে বলছে একটু সামনে তাকাতে। রুমে তৃতীয় কোনো ব্যক্তি আছে। লিলি কিছুতেই ববির ইশারায় দৃষ্টিপাত করছে না, উল্টে ভীষণ রাগ দেখিয়ে ববির শার্টের কলার শক্ত করে হাতে চেপে ধরেছে। খায়রুল আহমেদ মাথা নিচু করে গলা খাকারি দিয়ে বললেন, আমি আসছি, তোমরা কথা বলো। লিলি হকচকিয়ে উঠে ববির শার্টের কলারটা ছেড়ে কপাল কুঁচকে এক চোখ খায়রুল আহমেদের দিকে তাকালো। জিভ কেটে সে হুড়মুড়িয়ে শোয়া থেকে উঠে মাথা নিচু করে বসলো। খায়রুল আহমেদ পিছু ফিরে রুম থেকে প্রস্থান নিতেই লিলি পেছন থেকে খায়রুল আহমেদকে ডেকে নিচু স্বরে বলল, সরি মামু, আমি একদম আপনাকে খেয়াল করিনি। দয়া করে আমার ধৃষ্টতা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। খায়রুল আহমেদ পিছু ফিরে একবার শান্ত চোখে লিলির দিকে তাকালেন। লিলির অবুঝ মুখটার দিকে তাকিয়ে উনি ম্লান হেসে বললেন, ডিনারের সময় হয়ে গেছে, চলে এসো। দ্রুত পায়ে উনি রুম থেকে প্রস্থান নিলেন। লিলি এবং ববি দুজনে ওনার যাওয়ার পথে তাকিয়ে মৃদু হাসল। ববি হঠাৎ ভাবভঙ্গি পাল্টে লিলির দিকে তেড়ে এসে
লিলির পাশে বসে চোয়াল শক্ত করে বলল। তোমার তো সাহস কম না, মামুর সামনে তুমি আমার শার্টের কলার চেপে ধরো। লিলি চোখ ব্রুটে ভাব নিয়ে বলল। ধরবো না তো কি করব শুনি? আপনি বোঝেন নাই আমি আগে থেকেই ভয় পাচ্ছিলাম। ভয়টা কেন পাচ্ছিলে শুনি? ভয় পাওয়ার তো কোনো কারণ দেখছিলাম না আমি। ছাদের দরজাটা আপনি নড়ছিল, ওখানে আমি একা ছিলাম। আপনি তো রাগ দেখিয়ে আমাকে রেখেই চলে গেলেন। একটাবার মনেও পড়লো না লিলি ভয় পাবে কিনা। ববি লিলির মাথায় গাঁটটা মেরে বলল। তোমাকে আমি অযথাই গম্বাট বলি না, ওকে? রাতের হিমেল বাতাসে ছাদের দরজা হঠাৎ নড়তেই পারে, এতে ভয়ের কি আছে? লিলি ফ্যাল ফ্যাল চোখে ববির দিকে তাকিয়ে বলল। ইস, তা তো ভেবে দেখিনি। ববি আচমকা লিলির ঠোঁটটি চেপে ধরে লিলির ঠোঁটে দীর্ঘ একটা চুমু খেয়ে বলল। খাবে চলো, ডাইনিং টেবিলে সবাই হয়তো আমাদের জন্য ওয়েট করছে। লিলি রাগে চোখে ববির দিকে তাকিয়ে বলল। চুমু খাবেন ভালো কথা, সোজাসুজি খান, থুতনি চেপে ধরার কি আছে? ববি বাঁকা হেসে বলল। তুমি বুঝবে না। লিলি মুখটা বেঁকিয়ে ববির পাশ থেকে উঠে দ্রুত পায়ে হেঁটে রুম থেকে প্রস্থান নিল। লিলিকে অনুসরণ করে ববিও নিচতলায় নেমে ডাইনিং টেবিলে চলে এলো। খায়রুল আহমেদের পাশের চেয়ারটায় টেনে ববি মাথা নিচু করে বসলো। সাহেরা খাতুন বেশ উদ্বিগ্ন হয়ে উনার পাশে দাঁড়িয়ে থাকা লিলিকে প্রশ্ন নিক্ষেপ করে বলল। এই মেয়ে, তুমি নাকি জ্ঞান হারিয়েছিলে? লিলি গম্ভীর ভাব নিয়ে বলল। আগে আমার নাম ধরে ডাকুন, এরপর বলছি। সাহেরা খাতুন লিলির থেকে মুখ ফিরিয়ে প্লেটের খাবারগুলো নেড়েচেড়ে রুড়ো স্বরে বললেন। এত শর্ত মানতে পারবো না, বলার হলে বলো, না হয় থাকো। লিলি গোমরা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। ববি আর চোখে লিলির দিকে তাকাচ্ছে। লিলি যে সম্পূর্ণটা নাটক করছে ববি বেশ ভালো বুঝতে পারছে। খায়রুল আহমেদ গভীর মনোযোগ দিয়ে বিড়বিড় করে নিউজ পেপার পড়ছেন। কোনো দিকেই ভ্রুক্ষেপ নেই ওনার। জিনিয়া আহমেদ আহ্লাদে সুরে লিলির দিকে তাকিয়ে বললেন। বলো না লিলি, কি হয়েছে? জ্ঞান হারালে কিভাবে? সাহেরা খাতুনের পাশ থেকে সরে এসে লিলি জিনিয়া আহমেদের পাশে দাঁড়িয়ে হালকা হেসে বলল। আপনাকে সব বলবো মামানি, আপনি কি সুন্দর আমার নাম ধরে ডাকলেন। একটু সাইডে চলুন, আপনার কানে কানে সব বলছি। সাহেরা খাতুন চোখ তুলে লিলির দিকে তাকালেন। লিলি আর চোখে সাহেরা খাতুনের দিকে তাকিয়ে জিনিয়া আহমেদের কানে বিড়বিড় করে সমস্ত ঘটনাটা বলল। জিনিয়া আহমেদ তীক্ষ্ণ দৃষ্টিতে ববের দিকে তাকিয়ে বললেন। ববি, তুমি কি পাগল? মেয়েটাকে ওভাবে ভয় দেখালে কেন? ববি প্রসঙ্গ পাল্টে গলা খাকারি দিয়ে বলল। তোমরাও বসে পড়ো মামনি, খিদে পেয়েছে। জিনিয়া আহমেদ পাশ ফিরে লিলির দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বললেন। তুমিও বসে পড়ো লিলি। লিলি মৃদু হেসে বলল। আপনি বসবেন না? বসবো তো, এই যে এক্ষুনি বসছি। সাহেরা খাতুনের পাশে চেয়ারটা টেনে লিলি বসে পড়ল। সাহেরা খাতুন রাগী দৃষ্টিতে লিলির দিকে তাকিয়ে আবার চোখ জোড়া নামিয়ে নিলেন। সাহেরা খাতুনের মুখভঙ্গি দেখে লিলি মুখ চেপে হাসছে। খায়রুল আহমেদ নিউজ পেপারটা টেবিলের একপাশে রেখে বেসিনে হাতটা ধুয়ে এসে খাবার মেখে ববিকে উদ্দেশ্য করে গলা ছাকিয়ে বললেন। ববি শোনো, কাল সকাল 10টার মধ্যে পরিবারের সবাইকে নিয়ে তুমি হেমার শ্বশুরবাড়ি চলে যাবে। মিষ্টি, রসমালাই, ফল, পান, সুপারি যা যা লাগবে সব নিয়ে যাবে। আমি তোমার বিকাশে টাকা পাঠিয়ে দেব একটু পরেই। ববি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানালো। সাহেরা খাতুন প্রশ্নবিদ্ধ চোখে খায়রুল আহমেদের দিকে তাকিয়ে বললেন। তুমি যাবে না ভাইয়া? যাব, দুপুরের পর। পাশের এলাকায় জরুরি একটা মিটিং আছে, ওটা শেষ করেই যাব। ঠিক আছে। রাত 11টা। সাহেরা খাতুন উতলা হয়ে রুমে পায়চারি করছেন। কিছুক্ষণ পর পর বেডের উপর চোখ তুলে তাকাচ্ছেন। দুটো গহনার বক্স, লাল পাড়ের সাদা ও ঘিয়ে রঙের কম্বিনেশনে একটা সিল্কের শাড়ি, নীল রঙের পাথরের কাজ করা একটা বেনারসি শাড়ি পুরো বিছানাটা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। মনে ওনার প্রচণ্ড দ্বিধা কাজ করছে। নিঃসংকোচে উনি লিলিকে ডেকে শপিংগুলো লিলির হাতে তুলে দিতে পারছেন না।
কিছুক্ষণ হাঁসফাঁস করে উনি বড় একটা দম নিয়ে রুম থেকে বের হয়ে ববির রুমের দরজায় টোকা দিলেন। ববি বেডের কার্নিশে হেলান দিয়ে বসে পা দুটো ডানে বাঁয়ে দুলিয়ে খুব মনোযোগ দিয়ে ম্যাগাজিন পড়ছে। লিলি ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে। দরজায় টোকা পড়তেই ববি মনোযোগ ভেঙে দরজার দিকে তাকিয়ে বলল, কে? সাহেরা খাতুন গলা ছাকিয়ে বললেন। তোর আম্মু, দরজাটা খোল। ববি হুড়মুড়িয়ে শোয়া থেকে উঠে রুমের দরজাটা খুলে দিতেই সাহেরা খাতুন অস্থির দৃষ্টিতে এদিক সেদিক তাকিয়ে ববিকে উদ্দেশ্য করে বললেন, তোর বউ কোথায়? ওয়াশরুমে। কেন আম্মু, কিছু দরকার আছে? তুই একটু আমার রুমে আয়। চলো। সাহেরা খাতুনকে অনুসরণ করে ববি একটু হেঁটেই সাহেরা খাতুনের রুমে প্রবেশ করলো। বেডের ওপর থেকে গহনার বক্স শাড়ি দুটোই গুছিয়ে সাহেরা খাতুন ববির হাতে তুলে দিতেই বললেন, তোর বউকে বলবি কাল হেমার শ্বশুরবাড়িতে এই গহনা এবং এখান থেকে যে কোনো একটা শাড়ি পরে যেতে। ববি অতি আশ্চর্যিত হয়ে বলল, সিরিয়াসলি আম্মু, তুমি লিলিকে দিচ্ছ এসব পড়তে? অবাক হওয়ার কি আছে ববি? বাড়ির ব্যবহৃত শাড়ি পরে তো আর ওই মেয়েটা হেমার শ্বশুরবাড়ি যেতে পারবে না, তাই বাধ্য হয়ে দিতে হলো। সাহেরা খাতুন পরক্ষণে বিদ্রূপের হাসি দিয়ে বললেন, ক্যারিয়ার না করে তো বউ জুটিয়ে নিলি। যদি আজ তোর ওই রকম সামর্থ্য থাকতো তাহলে নিশ্চয়ই তোর বউকে আমার ব্যবহৃত শাড়ি পরতে হতো না, গহনা পরতে হতো না। ববি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ববির থেকে মুখ ফিরিয়ে সাহেরা খাতুন পেছন থেকে ববিকে উদ্দেশ্য করে বললেন, রুমে যা, অনেক রাত হয়েছে, আমি ঘুমোবো। ওষুধ খেয়েছো? তোর বউ দিয়ে গেছে। আসছি তাহলে, গুড নাইট। সাহেরা খাতুন হ্যাঁ সূচক মাথা নাড়ালেন। ববি রুম থেকে প্রস্থান নিতেই সাহেরা খাতুন সশব্দে রুমের দরজাটা আটকে দিলেন। ববি পিছু ফিরে একবার সাহেরা খাতুনের রুমের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সরি আম্মু, অজান্তেই তোমাকে খুব হার্ট করেছি। আই এম সো সরি। তবে কথা দিচ্ছি, একদিন আমি ঠিক ঘুরে দাঁড়াবো, তোমার সমস্ত কষ্ট মুছে দিব। ছেলের বউকে ব্যবহৃত জিনিসপত্র দিতে তোমার খুব খারাপ লাগছিল আম্মু, আমি জানি। হাতে গহনার বক্স এবং শাড়ি নিয়ে ববি রুমের ভেতর প্রবেশ করতেই লিলি ড্রেসিং টেবিলের সামনে থেকে চোখ ফিরিয়ে ববির দিকে তাকালো। বিস্ময় ভরা চোখে লিলি ববির হাতে থাকা শাড়ি এবং গহনাগুলোর দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলল, কে দিল এসব? ববি রুমের দরজাটা আটকে শাড়ি এবং গহনাগুলো বেডের উপর রেখে স্লান স্বরে বলল, আম্মু দিয়েছে, কাল আপুর শ্বশুরবাড়িতে পড়ে যাওয়ার জন্য। লিলি হাস্যোজ্জ্বল মুখে ববের দিকে তাকিয়ে বলল, সিরিয়াসলি ববি, আম্মু আমাকে এসব দিয়েছেন পড়তে? ববি বিষণ্ণ মন নিয়ে ব্যালকনির দিকে যাচ্ছে আর বলছে। হুম। লিলি উত্তেজিত হয়ে বেডের উপরে বসে শাড়ি এবং গহনাগুলো চোখ বুলিয়ে দেখছে। লাল পাড়ের শাড়িটা লিলির খুব পছন্দ হয়েছে। দুটো শাড়ি হাতে নিয়েই লিলি দৌড়ে বেলকুনিতে গেল। মাথায় হাত দিয়ে বসে থাকা ববিকে উদ্দেশ্য করে লিলি খুব উত্তেজিত হয়ে বলল, ববি বলুন না কোন শাড়িটা পরবো, কোন রংটাই আমাকে বেশি মানাবে? ববি সোফায় মাথা এলিয়ে চোখ জোড়া বুঝে বলল, সব রঙই তোমাকে খুব মানাবে, যে কোনো একটা পরে নিও। না, আপনি যেটা চুজ করবেন আমি ঠিক ওইটাই পরবো। প্লিজ বলুন না কোনটা পরবো। বললাম তো যে কোনো একটা পরে নিও। লিলি একরোখা ভাব নিয়ে বলল। না, আপনি যেটা বলবেন আমি সেটাই পরবো। ববি প্রচন্ড ক্ষিপ্ত হয়ে চোখ জোড়া খুলে রাগান্বিত দৃষ্টিতে লিলির দিকে তাকিয়ে বলল, গেট আউট ফ্রম হেয়ার, আই সে গেট আউট। লিলি থতমত খেয়ে বেশ আতঙ্কগ্রস্ত চোখে ববির দিকে তাকালো। ববি এখনো তেজি দৃষ্টি নিক্ষেপ করে লিলির দিকে তাকিয়ে আছে। চোখে জল নিয়ে লিলি রুমে প্রবেশ করে শাড়ি দুটো মুচড়ে কাবার্ডে প্যাকিং করে গহনার বক্সগুলো আলমারির এক কোণায় রেখে বেডের এক পাশে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। চোখের জল ছেড়ে লিলি ঠুকরে কাঁদছে। ববির হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠাটা লিলি মন থেকে একদম মানতে পারছে না। খুব কষ্ট হচ্ছে তার, খুব। ক্রন্দনরত অবস্থাতেই লিলি এক পর্যায়ে ঘুমিয়ে পড়ল। সে ঘুমে ছেদ পড়ল লিলির বুকে ভারী কিছুর অস্তিত্ব পেয়ে। চোখ খুলে লিলি বুকের দিকটায় তাকাতেই ববিকে চোখ খোলা অবস্থায় দেখতে পেল।
চোখে মুখে রাগ ফুটিয়ে লিলি দু হাত দিয়ে ববিকে ঠেলছে আর ছোট আওয়াজে বলছে, এই উঠুন, বিছানায় এত জায়গা থাকতে আপনি আমার উপরে শুলেন কেন? ববি ইচ্ছে করে কিছু বলছে না, নিশ্চুপ হয়ে লিলিকে আরো টাইট করে আঁকড়ে ধরছে। লিলি দ্বিগুণ হাঁসফাঁস করে তিক্ত স্বরে বলছে, ববি ছাড়ুন, শুনতে পারছেন না আমার কথা? ববি মুখ খুলে এবার ছোট স্বরে বলল, চুপচাপ ঘুমাও, বেশি কথা বলবে না। আমি এভাবে ঘুমোতে পারবো না, বুঝেছেন আপনি? দম বন্ধ হয়ে আসছে আমার, উঠুন। খুব রাগ দেখানো হচ্ছে না? খুব রাগী হয়ে গেছো ইদানিং। লিলি উচ্চস্বরে বলল। ছাড়বেন কিনা বলুন। ছাড়বো না, যা করার করে নাও। লিলির শরীরের সর্বশক্তি দিয়েও ববিকে তার বুকের উপর থেকে সরাতে পারছে না। কিছু সময় পর ক্লান্ত হয়ে লিলির শরীরের সমস্ত শক্তি বিছানার উপর ছেড়ে দিল। ববি বাঁকা হেসে চোখ তুলে লিলির দিকে তাকালো। রাগে লিলির মুখটা একদম লাল টমেটোর মতো হয়ে আছে। আচমকা ববির চোখে ঘোর লেগে এলো। চোখ জোড়া বুঝে ববি লিলির ঠোঁটের দিকে এগিয়ে এসে তীব্রভাবে লিলির ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। লিলির চোখ দুটো প্রকাণ্ড করে ববির দিকে তাকিয়ে আছে। ববির উত্তেজনা দেখে লিলিও চোখ জোড়া বুঝে ববির ঠোঁট দুটো আঁকড়ে ধরল। অল্প সময় পর ববি লিলির ঠোঁট জোড়া ছেড়ে লিলির বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। লিলিও মৃদু হেসে ববিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে পা বাড়ালো। পরের দিন সকাল 9টা। সকালের ব্রেকফাস্ট সেরে বাড়ির সবাই হেমার শ্বশুর বাড়ির যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। জিনিয়া আহমেদ লিলিকে তাড়া দিয়ে জলদি শাওয়ার নিতে বললেন। লিলিও ওনার কথা মতন শাওয়ার নিতে ওয়াশরুমে ঢুকে পড়ল। হেমার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য আনুষঙ্গিক সব খরচপত্র কিনতে হবে। ববি অনেক আগেই বের হয়ে গেছে। 10টার মধ্যেই ববির সমস্ত সুইটস বল, পান, সুপুরি কিনে তাদের প্রাইভেট কারের ব্যাক সিটে গুছিয়ে রেখে রুমে চলে এলো রেডি হতে। লিলি সদ্য শাওয়ার নিয়ে ওয়াশরুমে থেকে বের হয়ে এলো। তোয়ালেটা চুল থেকে ছাড়িয়ে লিলি আয়নার সামনে দাঁড়াতেই ববি দরজা ঠেলে রুমে ঢুকলো। ভেজা চুলে লিলিকে দেখা মাত্রই ববি চরম ঘোরে ডুবে গেল। ধীরে পায়ে হেঁটে ববি লিলির পেছনটায় দাঁড়ালো। লিলি একটু নিচু হয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ারে কিছু একটা খুঁজছে। ববির দিকে একদমই ধ্যান নেই তার। রুমে দ্বিতীয় কোনো ব্যক্তির অস্তিত্ব লিলি এখনো টের পায়নি। ববি মুগ্ধিত দৃষ্টিতে আয়নায় লিলির প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে। লিলির চুলের সেই মাতাল করা স্মেল ববিকে মন্ত্রমুগ্ধের মতন টানছে। ইতিমধ্যেই লিলি সোজা হয়ে দাঁড়ালো। আয়নায় ববির প্রতিবিম্বকে দেখা মাত্রই লিলি পিছু ফিরে ববির দিকে তাকালো। ববির ড্যাব ড্যাব চাহনি দেখে লিলি খানিক লজ্জায় রাঙা হয়ে মাথা নিচু করে বলল, কখন এলেন? মাত্র। সামনে থেকে সরুন। কেন? ব্যালকনিতে যাব। ববি আচমকা লিলির গায়ের সাথে একদম ঘেঁষে দাঁড়ালো। চোখের সামনে পড়ে থাকা লিলির কয়েকটা ভেজা চুল ডান হাতের অনামিকা আঙুল দিয়ে কানের পেছনে গুছিয়ে ববি ঘোর লাগা স্বরে বলল, তুমি এমনিতেই খুব সুশ্রী লিলি, আলাদা কোনো সাজের প্রয়োজন নেই। আমি চাইছি না আজ তুমি অতিরিক্ত সাজো। হালকা সাজেই তুমি শ্রেয়সী। আমি কোথায় অতিরিক্ত সাজি? কাজল, লিপস্টিক এসব তো সব মেয়েরাই ইউজ করে। তুমি করবে না, শুধু কাজল পরবে, লিপস্টিক বাদে। লিলি স্লান হেসে বলল। অ্যাজ ইউর উইশ। ঝোঁকের বসে ববি লিলির কোমরে হাত দিয়ে লিলিকে একদম তার শরীরে মিশিয়ে নিল। ঘটনার আকস্মিকতায় লিলি হতভম্ব হয়ে ববির দিকে তাকিয়ে আছে। ববি বাঁকা হেসে মুহূর্তের মধ্যেই লিলির ঠোঁট চূড়া দখল করে নিল। লিলি স্লান হেসে চোখ চূড়া বুঝে নিল। অল্প সময় পর ববি লিলির ঠোঁট চূড়া ছেড়ে লিলির কপালে দীর্ঘ একটা চুমু খেয়ে বলল, লাল পাড়ের শাড়িটা পরবে, সিম্পলের মধ্যে অনেক গর্জিয়াস। পরতেও যেমন কমফোর্টেবল ফিল করবে, তেমনি খুব সহজে শাড়িটা সামলাতেও পারবে। লিলির মুখটা কালো করে বলল, কাল এমন করলেন কেন? হঠাৎ আমার সাথে এভাবে রেগে গেলেন কেন? কি করেছিলাম আমি? ববি প্রসঙ্গ পাল্টে গম্ভীর স্বরে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, 11টার মধ্যেই আমরা রওনা হব। তন্মধ্যে
মধ্যেই রুমের দরজা ঠেলে জিনিয়া আহমেদ রুমে প্রবেশ করলেন। এক হাতে ওনার পাথরের কাজ করা গোলাপি রঙের একটা শাড়ি, অন্য হাতে লাল রঙের একটা গহনার বাক্স। ববি এবং লিলি দুজনের থেকে চোখ ফিরিয়ে জিনিয়া আহমেদের দিকে দৃষ্টিপাত করলো। মৃদু হেসে জিনিয়া আহমেদ শাড়ি এবং গহনার বক্সটা খাটের উপর রেখে লিলিকে উদ্দেশ্য করে বললেন, এই শাড়ি ও গহনাটা পরেই তুমি হেমার শ্বশুর বাড়িতে যাবে লিলি। লিলি কিছু বলার পূর্বেই ববি খানিক সংকোচ বোধ করে পেছনের চুল থেকে টেনে বলল, আসলে মামানি গতকাল রাতে আম্মু লিলির জন্য দুটো শাড়ি আর গহনার বক্স পাঠিয়েছেন। এখন তুমি বলো লিলি কোনগুলো পরবে? জিনিয়া আহমেদ আনন্দে আপ্লুত হয়ে ববির দিকে তাকিয়ে বললেন, সিরিয়াসলি ববি, সাহেরা লিলির জন্য এসব পাঠিয়েছে? ববি কিছু বলার পূর্বেই লিলি উত্তেজিত হয়ে মৃদু হেসে বলল, মামানি, আম্মু সত্যিই আমাকে শাড়ি এবং গহনাগুলো দিয়ে গেছেন। দাঁড়ান, আপনাকে সব দেখাচ্ছি। লিলি ব্যতিব্যস্ত হয়ে কাবার্ড থেকে শাড়ি এবং আলমারি থেকে গহনাগুলো বের করে খুব উচ্ছ্বাসিত হয়ে একের পর এক সব ঘেটে জিনিয়া আহমেদকে দেখাচ্ছে। ববি স্লান হেসে লিলির প্রফুল্লিত মুখটা দেখছে। দরজার বাহির থেকে উকি দিয়ে সাহেরা খাতুন সব প্রদর্শন করছেন আর শুকনো হেসে বলছেন, কত খুশি হয়েছে মেয়েটা। খুব অল্পতেই মেয়েটা খুশি হয়ে যায়। মেয়েটার এই ছোট ছোট গুণগুলো আমাকে খুব মুগ্ধ করে। সাহেরা খাতুন রুমের দরজা থেকে প্রস্থান নিলেন। জিনিয়া আহমেদ হাতে করে ওনারা আনা সমস্ত শাড়ি এবং গহনা নিয়ে ওনার রুমে ফিরে গেলেন। সাহেরা খাতুনের দেওয়া শাড়ি এবং গহনাগুলো লিলিকে উনি পরতে বললেন। লিলি ওয়াশরুমে শাড়ি পাল্টাতে চলে গেল। ববি কাবার্ড থেকে লাল পাঞ্জাবি এবং পায়জামা হাতে নিয়ে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। লিলি ওয়াশরুম থেকে বের হলেই ববি শাওয়ার নিতে ওয়াশরুমে প্রবেশ করবে। টানা আধ ঘন্টা পর লিলি ওয়াশরুমের দরজা খুলল। নিচু হয়ে লিলির শাড়ির কুচি ভাঁজ করে ওয়াশরুমের বাইরে পা রাখতেই আচমকা ববির গায়ের সাথে হালকা ধাক্কা খেলো। বিরক্তি নিয়ে লিলি কপাল কুঁচকে শাড়ির কুচিটা ছেড়ে মাথা তুলে ববির দিকে তাকালো। ববি ভাবশূন্য হয়ে লিলির দিকে তাকিয়ে ছোট স্বরে বলল, আধা ঘন্টার মধ্যে রেডি হবে। আমি ওয়াশরুম থেকে বের হয়ে যেন দেখি তোমার সাজ কমপ্লিট, ওকে? ববিকে পাশ কাটিয়ে লিলি টাওয়াল দিয়ে ভেজা চুলগুলো উপর থেকে নিচ পর্যন্ত মুছছে আর ববিকে উদ্দেশ্য করে বলছে, চুল শুকাতেই তো আধ ঘন্টা লেগে যাবে। রেডিটা হব কখন শুনি? প্রয়োজনে ভেজা চুলেই খোপা বাঁধবে। আধা ঘন্টার মধ্যে রেডি হওয়া চাই। ওয়েট করতে আমার বিরক্তি লাগে, জাস্ট বিরক্তি লাগে। লিলি কোনো প্রত্যুত্তর করলো না। ববি ওয়াশরুমে প্রবেশ করে সশব্দে দরজাটা আটকে দিল। লিলি ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলল, 1 ঘন্টা ওয়েট করাবো আপনাকে, বুঝেছেন? টানা 1 ঘন্টা ওয়েট করতে পারবে না? যত সব ঢং। পাখার সোজাসুজি বসে লিলি ভেজা চুলগুলো দুদিকে ছড়িয়ে চোখ বুজে হাতের উপর ভর করে বসে আছে। চুলগুলো শুকালে লিলি প্রথমে খোপাটা বেঁধে এরপর হালকা সেচে নিবে। টানা 20 মিনিট পর ববি টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। দরজা খোলার শব্দে লিলি ফট করে চোখ জোড়া খুলে হুড়মুড়িয়ে বসা থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলে খোপা বাঁধতে ব্যস্ত হয়ে পড়ল। লিলির দিকে দৃষ্টিপাত না করে ববি ব্যালকনির দিকটায় চলে গেল। মাঝখানে সিধি করে কোনো রকমে হাত খোপাটা বেঁধে লিলি পেছনে ঘুরতে ববি তীক্ষ্ণ দৃষ্টিতে লিলির দিকে তাকিয়ে বলল, এখনো রেডি হওনি? লিলি খোপায় হাত দিয়ে কপাল কুঁচকে বলল, এত ধৈর্যহীন কেন আপনি? একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে পারেন না? না, পারি না। 15 মিনিটের মধ্যে রেডি হবে, জাস্ট 15 মিনিট, ওকে? লিলি মুখটা বাঁকিয়ে চোখে মোটা করে কাজল পরতে ব্যস্ত হয়ে পড়ল। ববি ড্রেসিং টেবিলে ড্রয়ার থেকে ব্রাউন কালার ওয়াচটা বের করে চোখে মুখে বিরক্তি ভাব নিয়ে ওয়াচটা পরছে। চোখে কাজল পরে লিলি আলমারি থেকে সাহেরা খাতুনের দেওয়া এক ভারী ওজনের জার্সিডি নেকলেসটা গলার পরে পেছনের হুকটায় হাত দিয়ে ববির মুখোমুখি দাঁড়িয়ে বলল, হুকটা লাগিয়ে দিন তো।
এক পলক লিলির দিকে তাকিয়ে ববি লিলির পেছনটায় দাঁড়িয়ে আলতো হাতে নেকলেসের হুকটা লাগিয়ে অদ্ভুত এক ঘোরে ডুবে গেল। আনমনে ববি লিলির শুভ্র পিঠটায় দীর্ঘ একটা চুমু এঁকে দিল। ঘটনার আকস্মিকতায় লিলি খানিক কেঁপে উঠল। হন্তদন্ত হয়ে ববির কাছ থেকে সরে এসে লিলি আয়নার সামনে দাঁড়ালো। ববি দু কদম এগিয়ে এসে হুট করে লিলির ঘাড়ে মুখ ডুবিয়ে ঘোর লাগা স্বরে বলল, কি অপূর্ব লাগছে তোমাকে। সৌন্দর্যের হাজারটা উদাহরণ দিলেও হয়তো তোমার এই চিরাচরিত সৌন্দর্যের উপমা বিশ্লেষণ করা যাবে না। লিলি লজ্জামাখা হাসি দিয়ে আয়নায় ববির প্রতিবিম্বের দিকে তাকিয়ে ববির ভেজা চুলগুলো হাতের আলতো ছোঁয়ায় এলোমেলো করে বলল, লাল পাঞ্জাবিতে আপনাকেও দারুণ লাগছে ববি, একদম নজর কাড়ার মতন। তন্মধ্যেই রুমের দরজায় টোকা পড়ল। জিনিয়া আহমেদ ব্যতিব্যস্ত স্বরে চেঁচিয়ে বললেন, লিলি, ববি তাড়াতাড়ি বের হয়ে এসো, আমরা রেডি। লিলিকে ছেড়ে ববি হাত দিয়ে চুলটা সেট করছে আর লিলিকে উদ্দেশ্য করে বলছে, তুমি যাও, আমি আসছি। লিলি মাঝারি সাইজের ঝুমকো দুলগুলো কানে পড়েছে আর বিরক্তি নিয়ে বলছে, দুল পরিনি তো এখনো, পড়তে দিন না দুলগুলো। ববি চোখ ফিরিয়ে লিলির দিকে তাকালো। একটা দুল কানে পড়ে লিলি আর লাদেশ্বরে ববিকে বলল, হুকগুলো লাগিয়ে দিন না ববি। ববি স্লান হেসে খুব মনোযোগ দিয়ে দুটো দুলের হুকই লাগিয়ে দিল। মৃদু হেসে লিলি শেষবারের মতো নিচেকে আয়নায় দেখে রুম থেকে বের হতেই ববি পেছন থেকে লিলির হাতটা টেনে ধরে বলল, একটা জিনিস চাইবো, লিলি দিবে? লিলি কৌতূহলী চোখে পিছু ফিরে বলল, কি? লিলির মুখোমুখি দাঁড়িয়ে ববি বাঁকা হেসে ববির ঠোঁটের দিকে ইশারা করে বলল। কিস মি অন মাই লিপস। লিলি এক ঝটকায় ববির হাতটা ছেড়ে দ্রুত পায়ে রুম থেকে বের হচ্ছে আর ব্যতিব্যস্ত স্বরে বলছে, সরি, আই কান্ট। ববি চোয়াল শক্ত করে লিলির যাওয়ার পথে তাকিয়ে আছে। লিলি হুড়মুড়িয়ে রুম থেকে বের হয়ে বাড়ির সদর দরজায় দাঁড়াতেই তাহেরা খাতুন এবং জিনিয়া আহমেদকে দেখতে পেল। জিনিয়া আহমেদ গাঢ় নীল রঙের একটা কাতান শাড়ি পরেছেন এবং তাহেরা খাতুন ব্ল্যাক রঙের একটি জামদানি কাপড় পরেছেন। দুজনকেই হালকা সাজে দারুণ লাগছে। লিলিকে দেখা যায় মাত্রই জিনিয়া আহমেদ লিলির দিকে এগিয়ে এসে মুগ্ধিত হয়ে হালকা হেসে বললেন, মাশাল্লাহ লিলি, তোমাকে দেখতে দারুণ লাগছে। লিলি মৃদু হেসে মাথাটা নিচু করে বলল, আপনাকেও খুব সুশ্রী লাগছে মামানি। সাহেরা খাতুন এক নজর দূর থেকে অপলক দৃষ্টিতে লিলির দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, মেয়েটা বরাবরই খুব দৃষ্টিনন্দন, সব সাজেই অমায়িক। জিনিয়া আহমেদ পিছু ঘুরে সাহেরা খাতুনকে উদ্দেশ্য করে বললেন, সাহেরা, বালাজোড়া কোথায়? সাহেরা খাতুন দু কদম এগিয়ে এসে হাত থেকে মাঝারি সাইজের স্টোন প্লেটের নকশা করা এক জোড়া বালা লিলির হাতে ধরিয়ে এদিক ওদিক তাকিয়ে রুড়ো স্বরে বললেন, এই নাও, বালাজোড়া পরে নাও। লিলি আহ্লাদের স্বরে বলল, আম্মু নাম ধরে ডাকুন না প্লিজ, আপনার মুখ থেকে লিলি নামটা শুনতে আমার ভীষণ ভালো লাগে। সাহেরা খাতুন শক্ত চোখে লিলির দিকে তাকিয়ে খুব রাগ দেখিয়ে পালাক্রমে লিলির দুটো হাতে বালাচূড়া পরিয়ে দিলেন। লিলি অবিশ্বাস্য দৃষ্টিতে সাহেরা খাতুনের দিকে তাকিয়ে আছে। গোল্ডের বালাচূড়া লিলির শুভ্র হাতগুলোকে খুব ফুটে আছে, তবে বালাচূড়া লিলির চিকন হাতে লুজ হয়ে সামান্য ঝুলে আছে। সাহেরা খাতুন হাঁসফাঁস করে লিলির দিকে তাকিয়ে বললেন, একটু সামনে রেখো বালাগুলো, যা উড়নচটি মেয়ে তুমি, কখন হাত থেকে ফসকে পড়ে যায় টেরও পাবে না। লিলি মিষ্টি হেসে বালাগুলোর দিকে তাকিয়ে বলল, খেয়াল রাখবো আম্মু, আপনি চিন্তা করবেন না। তন্মধ্যেই ববির সদর দরজার তালা হাতে নিয়ে সবাইকে বাইরে দাঁড় করিয়ে ভালো করে সদর দরজার তালাটা আটকে দিল। তদ্রূপ বাড়ির প্রতিটা রুমে এক এক করে তালা বদ্ধ করে ববির শেষবারের মতো পুরো বাড়িটায় ভালো করে চোখ বুলিয়ে সবাইকে নিয়ে তাদের ব্যক্তিগত গাড়িতে উঠে পড়ল। ড্রাইভিং সিটে ববি এবং তার পাশের সিটে লিলি বসলো। ব্যাক সিটে সাহেরা খাতুন এবং জিনিয়া আহমেদ বসলেন। লিলির দিকে এক প্রকার রাগী দৃষ্টিতে তাকিয়ে ববি গম্ভীর ভাব নিয়ে বলল, সিট বেল্টটা বেঁধে নাও।
লিলি মুখটা কাচুমাচু করে বলল। বেঁধে দিন না ববি, আই ক্যান্ট ডু ইট। ববির আগে গজগজ করে লিলির সিট বেল্টটা বেঁধে অন্য হাতে নিচের সিট বেল্টটাও বেঁধে নিল। মুখে গম্ভীর ভাব ফুটিয়ে ববি গাড়িটা স্টার্ট করে দিল। ববির গম্ভীর মুখটার দিকে তাকিয়ে লিলি মুখ চেপে ভীষণ হাসছে। ববির রাগের কারণটা তার খুব ভালো করে জানা আছে। ঘড়িতে 11:30। ববি গাড়ি নিয়ে হেমার শ্বশুর বাড়িতে মেইন গেটে প্রবেশ করলো। বাড়ির লনে গাড়িটা পার্ক করে ববি সিট বেল্টে হাত দিয়ে লিলির দিকে তাকিয়ে বলল। বাড়িতে প্রবেশ করেই সবাইকে সালাম দিবে, ভালো মন্দ জিজ্ঞেস করবে, ওকে? লিলি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। জিনিয়া আহমেদ এবং সাহেরা খাতুন গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে হেঁটে বাড়ির ভেতরে প্রবেশ করলেন। লিলি সিট বেল্ট খুলে তাড়াহুড়ো করে গাড়ি থেকে নামতেই ববি পেছন থেকে হ্যাচকা টান দিয়ে লিলিকে সিটের সাথে চেপে ধরে জোরপূর্বক লিলির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে অস্পষ্ট স্বরে বলল। রিভেন্স, ওকে? একটা কিস চেয়েছিলাম, জাস্ট ওয়ান কিস। অ্যাভয়েড করে চলে এলে, এখন হাজার চেঁচালেও ছাড়বো না। দোতলার করিডোর থেকে আয়রা তার সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করে গাড়ির ভেতরে সবটা অবলোকন করছে। রাগে হাত পা কচলে চোয়াল শক্ত করে বলছে। আমাকে নরক যন্ত্রণা দিয়ে বউয়ের সাথে খুব রোমান্স করা হচ্ছে, তাই না? আই উইল সি ইউ ববি, আই উইল সি ইউ। ফুপিয়ে কেটে আয়রা করিডোর থেকে প্রস্থান নিয়ে এক দৌড়ে রুমে ঢুকে পড়ল। ববি মাত্র লিলির ঠোঁট ছোড়া ছেড়ে আলতো হাতে লিলির ভেজা ঠোঁট দুটো মুছে নিয়ে ঘোর লাগা দৃষ্টিতে লিলির বদ্ধ চোখে চুমু খেয়ে বলল। চোখ খুলো। লিলির চোখ খুলে মৃদু হেসে ববির দিকে তাকিয়ে আচমকা টুপ করে ববির ডান গালে শব্দে একটা চুমু খেয়ে ববিকে ধাক্কা দিয়ে হুড়মুড়িয়ে গাড়ি থেকে নেমে পড়ল। ববি বাঁকা হেসে লিলির যাওয়ার পথে তাকিয়ে বলল। এই দাঁড়াও, একা যাবে না, আমি আসছি। লিলির সামনে পা বাড়াতে গিয়েও থেমে গেল। ববি সিট বেল্ট খুলে গাড়ি থেকে নেমে ব্যাক সিট থেকে সমস্ত সুইটস, ফ্রুটস, পান সুপারি হাতে নিয়ে লিলির পাশে দাঁড়িয়ে বলল। চলো। লিলি এক পলক ববির দিকে তাকিয়ে সামনে হাঁটা ধরলো। সিঁড়ি বেয়ে দুজন দু তলায় উঠল। ববি কলিং বেল চাপ দিতেই আয়রা রুম থেকে দৌড়ে এসে সদর দরজার কাছে হম্বিতম্বি হয়ে এগিয়ে যাওয়া হেমাকে থামিয়ে বলল। বাবি দাঁড়াও, আমি দরজাটা খুলছি। হেমা থেমে গেল। সোফায় বসে সাহিরা খাতুন এবং জিনিয়া আহমেদের সাথে আড্ডায় মেতে গেল। আয়রা লাল রঙের গোল গাউনটা ঠিক করে ওড়নাটা গলায় ঝুলিয়ে মৃদু হেসে দরজার খিলটা খুলেই ববির মুখোমুখি দাঁড়িয়ে বলল। হাই ববি। ববি স্নান হেসে বলল। হ্যালো। ববির পাশেই লিলি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আয়রা এক নজর লিলির দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে বলল। হাই লিলি, কেমন আছো? লিলি মিষ্টি হেসে আয়রার দিকে তাকিয়ে বলল। ভালো আছি আপু, আপনি কেমন আছেন? কোনরূপ প্রত্যুত্তর না করে আয়রা মৃদু হেসে ববির দিকে তাকিয়ে বলল। চলো ববি, রুমে চলো। ববির হাত থেকে সুইটস এবং ফ্রুটসের প্যাকেটগুলো নিয়ে আয়রা কিচেন রুমের দিকে চলে গেল। ববি লিলির হাতটা শক্ত করে ধরে ড্রয়িং রুমে পা বাড়ালো। রাশেদ খানম হেমার শাশুড়ি ববিকে দেখা মাত্রই মুখটা ঘুরিয়ে নিলেন। হেমা রাগী দৃষ্টি নিক্ষেপ করে লিলির দিকে তাকালো। লিলি শুকনো ঠোক গিলে প্রথমে রাশেদা খানমকে নম্রভাবে সালাম দিয়ে বলল। কেমন আছেন আন্টি? লিলির দিকে দৃষ্টিপাত না করে উনি স্লান স্বরে সালামের উত্তর দিয়ে বললেন। লিলি এবার হেমার পাশে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল। আপু কেমন আছেন? হেমা কোনো প্রত্যুত্তর না করে তীক্ষ্ণ দৃষ্টিতে লিলির পাশে দাঁড়িয়ে থাকা ববিকে উদ্দেশ্য করে বলল। 26 দিন হলো আমি এই বাড়িতে এসেছি, একবার তো কল করে খবর নিয়েছিস বোনটা কেমন আছে, ভালো আছে কিনা? মানে বউ পেয়ে একটা মাত্র বোনকেই ভুলে গেলি? ববি সাবলীল স্বরে উত্তর দিল। তুমিও তো আমার কোনো খোঁজ নাওনি আপু, চাইলে আমিও অভিযোগ করতে পারতাম। মুখে মুখে তর্ক করিস না ববি, কোনো কারণ ছাড়া আমি তোর সাথে যোগাযোগ বন্ধ করিনি কিন্তু। কারণটার জন্য আমি তোমাদের সবার কাছে প্রায় অনেকবার ক্ষমা চেয়েছি, ক্ষমা আমি পাইনি। ছোট ভাইয়ের একটা ভুল, ক্ষমা করার মতো মন মানসিকতা তোমার এখনো তৈরি হয়নি। সাহেরা খাতুন বসা থেকে উঠে এসে ববির মুখোমুখি দাঁড়িয়ে উঁচু স্বরে বললেন। খুব গলাবাজি করছিস না?
অন্যায় করার পরেও মাথা নিচু করে থাকতে পারছিস না, বড় বোনের মুখে মুখে তর্ক করছিস। ববি ক্ষিপ্র হয়ে কিছু বলার পূর্বেই লিলির ববির ডান হাতটা চেপে ধরে অশ্রুসিক্ত চোখে ববিকে ইশারা করে বলল চুপ করতে। লিলির চোখের দিকে তাকিয়ে ববি শান্ত হয়ে গেল। জিনিয়া আহমেদ হেমাকে উদ্দেশ্য করে ম্লান স্বরে বললেন, তোমাদের ইনভিটেশন পেয়েই কিন্তু আমরা এই বাড়িতে এসেছি হেমা। আশা করব তোমরা হাসি মুখে আমাদের বিদায় দেবে, কোনো রকম বাক বিতন্তা মনোমালিন্য ছাড়াই। অতিথিদের সাথে অবশ্য এতটা রূঢ়ভাবে আচরণ করতে নেই, তাই না? হেমা জোরপূর্বক হেসে জিনিয়া আহমেদের হাতে হাত রেখে বলল, তুমি চিন্তা করো না মামুনি, ওই রকম কোনো কিছুই হবে না। ভাইয়ের সাথে আমি আর কোনো তর্কে জড়াবো না। জিনিয়া আহমেদ মৃদু হাসলেন। হেমা আর চোখে ববির দিকে তাকিয়ে বলল, তোর বউকে নিয়ে আয়রার রুমে বস, ওখানেই আমি নাস্তা পাঠিয়ে দিচ্ছি। ববি প্রশ্নবিদ্ধ চোখে হেমার দিকে তাকিয়ে বলল, জিজু কোথায়? আপনানকে পিক করতে এয়ারপোর্টে গেছে, ঘন্টাখানেক বাদে ব্যাক করবে। তন্মধ্যে আয়রা কিচেন রুম থেকে দৌড়ে এসে ববির মুখোমুখি দাঁড়িয়ে মিষ্টি হেসে বলল, চলো ববি, রুমে চলো। ববি লিলির হাত ধরে স্লান স্বরে বলল, চলো। আয়রার আগে গজগজ করে রুমের দিকে অগ্রসর হলো। পেছনে ববি এবং লিলি ধীর পায়ে হেঁটে আয়রার রুমে প্রবেশ করলো। লিলিকে নিয়ে ববি সোফায় বসতেই হঠাৎই ববির ফোন রিং বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে ববি ব্যতিব্যস্ত হয়ে লিলির দিকে তাকিয়ে বলল, আমি একটু আসছি লিলি, ইতালি থেকে রনি কল করেছে। লিলি মাথা নাড়ালো। ববির রুম থেকে প্রস্থান নিতে আয়রা দ্রুত পায়ে হেঁটে ববির জায়গা দখল করে লিলির পাশে বসলো। লিলি ইতস্তত বোধ করে আয়রার দিকে তাকালো। আয়রা জোরপূর্বক হেসে বলল, ইউ আর লুকিং সো সো গর্জিয়াস লিলি। লিলি স্লান হেসে বলল, আপনাকেও সাংঘাতিক সুন্দরী লাগছে আপু। আয়রা লজ্জা রাঙা হয়ে বলল, থ্যাঙ্কস। কিছুটা সংকোচ বোধ করে আয়রা আমতা আমতা করে লিলির দিকে তাকিয়ে বলল, আচ্ছা, ববি কি সত্যি তোমাকে ভালোবেসে বিয়ে করেছে? লিলি কপাল কুঁচকে বলল, কেন আপু, আপনার কোনো সন্দেহ আছে? কিছুটা তো আছে, তোমার মুখ থেকে শুনলে খুশি হতাম। লিলি শুকনো মুখে বলল, ববি আমাকে ভালোবেসেই বিয়ে করেছেন। তুমিও কি ববিকে ভালোবাসতে? লিলি মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। আয়রা সন্দেহজনক দৃষ্টিতে লিলির দিকে তাকিয়ে বলল, শিওর? উনি আমার হাজবেন্ড আপু, ওনাকে ভালোবাসাটা কি স্বাভাবিক না? ভাগ্যগুণে এমন সুদর্শন একটা ছেলেকে হাজবেন্ড হিসেবে পেয়ে গেলে তোমার তার লটারি লেগে গেল নীলি। পারবে তো ববিকে ভাগ্যের জোরে বেঁধে রাখতে? বলা যায় না, যদি কখনো হাত থেকে ফসকে যায়। লিলি উদ্বিগ্ন চোখে আয়রার দিকে তাকিয়ে বলল, ফসকে যাবে কেন আপু? আমি তো হালকা হাতে ওনাকে ধরিনি। তাছাড়া ওপরওয়ালা ওনাকে আমার ভাগ্যের সাথে জুড়ে রেখেছেন। কারোর সাধ্য নেই হয়তো ওনাকে আমার ভাগ্য থেকে আলাদা করার। আয়রা প্রসঙ্গ পাল্টে তীক্ষ্ণ স্বরে বলল, তো গুড নিউজ কবে শুনবো? প্ল্যানিং চলছে তো? লিলি মাথা নিচু করে লজ্জারাঙা হয়ে ছোট আওয়াজে বলল, এখনই না, ববি বলেছেন সঠিক সময়ে। আয়রা দাঁত কিরমির করে লিলির ঠোঁটের দিকে তাকিয়ে বলল, যে হারে বরের সাথে রোমান্স করছো, আমার মনে হয় না গুড নিউজ শুনতে খুব বেশি একটা দেরি হবে। লিলি কপাল কুঁচকে আয়রার দিকে তাকাতেই ববি দরজা ঠেলে রুমে প্রবেশ করলো। আয়রা তাড়াহুড়ো করে লিলির পাশ থেকে উঠে দাঁড়ালো। ববির মুখোমুখি দাঁড়িয়ে আয়রা স্নান স্বরে বলল, তোমরা বসো ববি, আমি ড্রিঙ্কস নিয়ে আসছি। ববি মাথা নাড়ালো। আয়রা হনহনিয়ে রুম থেকে বের হয়ে গেল। ববি লিলির পাশে বসে বেশ রোমান্টিক ভাব নিয়ে লিলির ডান হাতে চুমু খেয়ে আচমকা লিলির ঘাড়ে মুখ ডুবিয়ে বলল, মিস ইউ লিলি। লিলি কপাল কুঁচকে বলল, পাশেই তো আছি, মিস করছেন মানে? লিলির ঘাড়ে খুব আস্তে করে একটা লাভ বাইট দিয়ে ববি ঘোর লাগা স্বরে বলল। তুমি বুঝবে না। লিলি সাংঘাতিক ভাবে কেঁপে উঠে ববিকে হালকা স্বরে ঠেলছে আর বলছে, আয়রা আপু চলে আসবে, ছাড়ুন। ববি আরো শক্ত করে লিলিকে ঝাপটে ধরে বলল, আসলে আসুক, আই জাস্ট ডোন্ট কেয়ার।